সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। এবং এই মুহূর্তে যদি আমরা বইমেলা প্রাঙ্গণে আছি তবে প্রাঙ্গণে কিন্তু হাঁটতে পারছি না, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি যেহেতু শুরু হয়েছে এবং এই বইমেলা প্রাঙ্গণ জুড়ে কিন্তু আসলে বৃষ্টি থেকে বাঁচার আশ্রয় সংখ্যা আসলে খুব যে পর্যাপ্ত সেটি কিন্তু বলা যাবে না, কারণ বইমেলায় কিন্তু অগণিত পাঠক এবং দর্শনার্থীদের ভিড় আছে। সেই কারণে এই মুহূর্তে যখন আমরা পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছি, সেই প্যাভিলিয়নেও কিন্তু হাঁটার হাঁটা কেন বলবো, দাঁড়ানোর আসলে, এবং আমি আর নীল কোনো একটা জায়গা করে কোনো রকমে একটু বসে আছি এবং এত ভিড়। এবং এই যে ঝড়টা হলো আজ, এই ফাল্গুনী ঝড়টা কিন্তু বইমেলায় প্রায় প্রতি বছরই আমরা এটার মুখোমুখি হই নীল। এবং পাঠক সমাবেশের মতো হাতে গোনা কয়েকটি প্যাভিলিয়ন আছে যারা এরকম চারপাশে আসলে আশ্রয় নেওয়া যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মাইকিংও হচ্ছিল থেকেই, কারণ আকাশ কিন্তু আসলে বিকেল থেকে বলবো কেন সকাল থেকে আসলে মেঘাচ্ছন্ন ছিল, এই কারণে বারবার মাইকিং হচ্ছিল যে যাদের প্যাভিলিয়ন কিংবা স্টল আসলে চারপাশে ফাঁকা, তাদেরকে বলা হচ্ছিল যে অতি দ্রুত যেন বইগুলো আসলে বৃষ্টির পানিতে ভিজে না যায় সেই ব্যবস্থা নেবার জন্য। তবে আমরা এখনো আসলে জানি না যে বাইরের যে স্টল এবং প্যাভিলিয়নগুলো আছে তারা আসলে কতটা তাদের বইগুলোকে আসলে রক্ষা করতে পারছে। কিছু বই তো আসলে ভিজবেই, কারণ বাতাসও হচ্ছে এবং চারপাশে আসলে পাঠক সমাবেশের প্যাভিলিয়ন এখন ত্রিপল দিয়ে ঢাকা, অর্থাৎ বাইরের যে অবস্থা সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু বাতাস যে হচ্ছে সেটা আমরা টের পাচ্ছি। এবং হ্যাঁ, এবং অধিকাংশ তুমি যেটা বললে যে কিছু বই ভিজেই, এই যে দেখো নীল, প্রতি বছরই কিন্তু বইমেলা এমন একটা ঝড় বা বৃষ্টির সম্মুখীন হয়, তাহলে পূর্ব প্রস্তুতি থাকে না কেন? যেমন আমরা বেশ কিছু প্যাভিলিয়ন বা স্টলের দেখি প্রস্তুতি থাকে, আবার কালই তুমি দেখবে অনেকে বই শুকোতে দিয়েছে, অনেক বই ভিজে গেছে। আমার মনে হয় প্রতিটা প্রকাশনা স্টল বা প্যাভিলিয়নের এই প্রস্তুতিটা থাকা দরকার। এবং এই মুহূর্তে যদি সূচনা একটু কারোর সাথে কথা বল, যাওয়া যাবে না, আশেপাশে যারা আছে যে বৃষ্টি এবং এখানে কিন্তু অনেকে বই দেখছে, বৃষ্টি সাথে বিড়ম্বনা। আমি খুব বৃষ্টি বাইরে, এবং এখানে টোকন ঠাকুরের কবিতা দেখছেন, কাপ্তেন গভীর সমুদ্রে চলো, মানুষের সমুদ্রে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আসলে হঠাৎ করে এই বৃষ্টিটা আসলো, লিটারালি ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি আসে। আমি আসলে ওয়েদার ওভাবে দেখিনি। সো এখানে বেসিক্যালি আসছি আমি যাতে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারি। সবাই এসে দেখি যে সবাই এখানে এসে ভিড় জমিয়েছে, কিন্তু এর মধ্য থেকে আমার মনে হয় যে সবাই গল্পের বই বা কবিতার বই নিয়ে পড়ে দেখতে পারে, এখান থেকে কিনতেও পারে। তো অবশ্যই, এবং আপনিও দাঁড়িয়ে দেখছিলেন একটা টোকন ঠাকুর, এই বইটি আমারও ভীষণ প্রিয়, দেখবেন। আমি একটু এগুতে চাই, আসলে এত ভিড়, তার মধ্যেও যাদের বই দেখার তারা কিন্তু ঠিকই বই দেখছেন, এবং যাদের পছন্দের বই রয়েছে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে ভিড়ের মধ্যে পাঠকরা বই দেখতে পাচ্ছে কি? বাইরে এত বৃষ্টি তো আবহাওয়া বেশি ভালো না, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের যেহেতু প্যাভিলিয়ন, এখন পাঠকরা এর মাঝে অবস্থান করছে, এর মাঝামাঝি পাঠকরা বইও দেখছে। বেশ একটা আমি বলবো বইকে ঘিরে যে ভিড়, এবং পাঠকরা কিন্তু সময় কাটাতে পাঠক সমাবেশের ভিতরে বই পড়ছে। আমি একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি যারা বই পড়ছে। আমি জানি না যে আমার ক্যামেরা আমাকে অনুসরণ করতে পারবে কিনা। রোকেয়া জীবনী দেখছিলেন আপনি, কেমন লাগছিল? আচ্ছা, আপনি চাচ্ছেন না ক্যামেরায়, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি একটু আপনার সাথে কথা বলতে পারি? আচ্ছা, আপনি একটি বই দেখছেন আবু সাইদ খানের মুক্তি সংগ্রামে বিপ্লববাদ ও অন্যান্য। এই যে ঝড় বৃষ্টির মাঝে একটা বইয়ের প্যাভিলিয়নে, পাঠক সমাবেশের প্যাভিলিয়নে আপনি আশ্রয় নিয়েছেন, সাথে বইও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তের অনুভূতিটা কি? এই মুহূর্তের অনুভূতিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং পড়তে খুব আনন্দ বোধ করছি। এখানে দাঁড়িয়ে পড়তে ভালো লাগছে? যদি পড়তে ভালো লাগছে, যদি বৃষ্টি না হতো তাহলে অবশ্যই ঘুরে দেখতাম, অন্য কোথাও যদি কোনো বই পেতাম তাহলে সেটাও দেখতাম, যেটা পছন্দের নিয়ে যেতাম, অবশ্যই পছন্দের বই নিয়ে যাব। নিশ্চয়ই পছন্দের বই নিয়ে যাবেন, আপনি পড়তে থাকুন, আপনি আনন্দ নিয়ে পড়ছিলেন। আমি একটু আসলে আমাদের জন্য আজকে খুব কষ্টসাধ্য এখানে। আচ্ছা, আমি অধিকাংশের হাতে আবু সাইদ খানের একটি বই দেখতে পাচ্ছি, মুক্তি সংগ্রামে বিপ্লববাদ ও অন্যান্য। আমি ওখানে একজন পাঠককে দেখছিলাম, দেখছে। একটু আপনার কাছে জানতে চাইবো, এই বইটি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন এই ঝড় বৃষ্টির মাঝে, এই বইটি কেন পড়ছেন? ভালো লাগতেছে। কতটুকু পড়া হলো, এবং কেন এই বইটি হাতে? বইটি কেন হাতে এটা আপনিও জানেন, বইটি কেন হাতে।
সামনে যে স্বাধীনতা আসছিল সেটা তো বলার মতো না। কারণ বইটি আমিও খুঁজছিলাম, দেখলাম অনেক দোকানে খুঁজছি তো পাইলাম না, এখানে পাইলাম, তো পরে ভালো লাগতেছে। আচ্ছা, আপনি এটা মানে এই যে আমাদের মুক্তি সংগ্রামী যে বিপ্লব, এই বইটি নিয়ে পড়ছেন, কোনো অসুবিধা নেই, আপনি পড়তে থাকেন, আমি একটু আগাই। আসলে এত পাঠক, আমি একটু কথা নীল, আসলে হেঁটে হেঁটে আমি পৌঁছতে পারছি না, মানে এত মানুষের ভিড়, এবং এই মুহূর্তে তো বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ, এবং এই যে তুমি যখন আসলে কথা বলছিলে ঠিক সেই মুহূর্তেই কিন্তু কারেন্টও চলে গেছে, মানে এখন বইমেলা পুরো অন্ধকার আমরা বলতে পারি, এবং সেই অন্ধকারের ভিতরেই কিন্তু আমাদের সাথে একজন উজ্জ্বল মানুষ আছেন, রাজু আলাউদ্দিন, এবং তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিজে ভিজে অ্যাকশন না, কিন্তু তারপর আপনি ভিজেছেন। বৃষ্টিটা আসলে কোথায় পেয়েছিলেন এবং কতদূর বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলেন, এবং আসার সময় যেহেতু আমরা ভিতরে বসে আছি আমরা বাইরের পরিবেশটা জানতে পারছি না, কিন্তু আপনি মাত্র আসলেন, কি দেখলেন? আমি তো এসেছি পাঠক সমাবেশের ওই থেকে, কাটাবনে যে পাঠক সমাবেশের অফিসটা, ওইখান থেকে। আসলে ওইখান থেকে শুরু হয়েছে টিপ টিপ করে আর কি। তারপরে আমি যখন এই টিএসসির কাছে এলাম তখন মোটামুটি এই তীব্রতা নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বইমেলার ভিতরে যখন ঢুকলেন তখন কি সিচুয়েশন দেখলেন? তখন ওই যে মানে কি বলে শহীদ কাদরীর একটা কবিতা আছে না, বৃষ্টি বৃষ্টি, যে সহসা সন্ত্রাস ছিল, তাই না? তারপরে সব লোকজন দিক বিদিক শূন্য হয়ে চারিদিকে তো দেখলাম যে বাইরে আর কেউ নেই, সবাই স্টলে গিয়ে আশ্রয় নিচ্ছে, এই অবস্থা। এবং এই মুহূর্তে যে পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছি সেটার অবস্থাও তো দেখতে পাচ্ছেন আপনি। পাঠক সমাবেশে তো এখন মনে হচ্ছে বইয়ের চেয়ে মানুষের সংখ্যা বেশি। এবং আরেকটি ভালো বিষয় যেটি, যতক্ষণ আলো ছিল যারা ভিতরে এসেছে তারা কিন্তু বই নিয়ে আসলে পড়ছিল। এখন তো আর পারছে না, কারণ নাই, এটা একটা ব্যাপার। তারপরে আবার সেই অন্ধকার, সব মিলে বেশ মানে কৌতুককর একটা পরিস্থিতি। তবে এই যে আমাদের আলাপচারিতা, সেই আলাপচারিতা কিন্তু চলবে, যদিও বিদ্যুৎ নেই তারপরও, এবং এই মুহূর্তে আমাদের সেই আলাপচারিতা কিন্তু রঙিন মোলাটেও আসলে আছে রাজু আলাউদ্দিনের, রাজনীতি, সংস্কৃতি, সমাজ এবং সাহিত্য বিষয়ক সাক্ষাৎকার। রাজু আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আলাপচারিতা, এই যে কথোপকথন ধর্মী সাক্ষাৎকার, যেটি 2 দশক আগেও আসলে ছিল না আপনি বলছেন, সেই প্রেক্ষাপট সাক্ষাৎকার ধর্মী যে বইগুলো, এগুলোর আসলে পরিবর্তন কতটা হয়েছে সময়ের সাথে সাথে? না, এখন তো খানিকটা পরিবর্তন এসেছে, কিন্তু আমি বা ব্রাত্য রাইসু যখন এগুলো শুরু করেছিলাম তখন কিন্তু এই যে কনভারসেশন ফর্ম, যেটাকে ইংরেজিতে বলে কথোপকথন ভঙ্গিতে যে সাক্ষাৎকার, এগুলো কিন্তু খুব একটা ছিল না। যেটা ছিল খুবই আপনার লিখিত প্রশ্ন পাঠিয়ে দিত, সেগুলো তারা লিখিত উত্তর দিতেন। ফলে এই যে জীবন্ত, যেমন এই যে আপনি আর আমি এখন যে কথা বলছি, তাই না, এরকম একটা জীবন্ত বৈশিষ্ট্য কিন্তু ওই সাক্ষাৎকারগুলোতে ছিল না। সেটা আমি বলবো যে আমরা শুরু করেছি, এবং সেটা এখন অব্যাহত আছে, কিন্তু খুব অল্প কয়েকজনের মাধ্যমে সেই ভঙ্গিটা অব্যাহত আছে। এখনো কিন্তু বেশিরভাগ ইন্টারভিউ আপনি যদি দেখেন, সেটা সরকারি কোনো কর্তাদের দেখেন কিংবা বেসরকারি, এর বেশিরভাগই কিন্তু আপনার এই মানে লিখিত ভঙ্গিতে, মানে যেটাকে বলে আপনার কেতাবি ভঙ্গি। শিরোনামও দিয়েছেন। হ্যাঁ, আমরা তো আসলে পুরো সাক্ষাৎকার এই স্বল্প সময়ের মধ্যে আসলে সবার কাছে তুলে ধরতে পারবো না, তবে আমরা শিরোনাম নিয়ে একটু কথা বলতে পারি। যেমন আপনি ফজলে হাসান আবেদের সাক্ষাৎকার নিয়েছেন এবং তার শিরোনামটা দিয়েছেন যে আমাদের রাজনীতিকে জনগণের স্বার্থ বিবর্জিত মনে হয়। জানতে চাই। হ্যাঁ, এটা তো উনি ঠিক কথাই বলেছেন। তখনও যেমন ছিল, আজকে এই সাক্ষাৎকার সম্ভবত 20 বছরের উপরে হবে বা 25 বছর, এখনো কিন্তু আমাদের অবস্থা কিন্তু একই রকম। আমাদের রাজনীতি স্বার্থ বর্জিত, আমাদের রাজনীতি নৈতিকতা বর্জিত। আমরা রাজনীতির মূল কাজটা কি? একজন ভালো রাজনীতিবিদ তিনি যেই দেশের বা সমাজের যে পরিস্থিতি থাকে, যে পশ্চাৎপদতা থাকে, সেগুলোর মধ্যে একটা পরিবর্তন আনার জন্যই কিন্তু তিনি রাজনীতি করেন। আমাদের দেশে এখন যারা রাজনীতি করছেন তারা পরিবর্তনের জন্য রাজনীতি করছেন না,
গণমানুষের পরিবর্তনের জন্য নয়, তারা তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করছেন। এই ব্যাপারগুলো তো এখনো পর্যন্ত রয়ে গেছে, একইভাবে রয়ে গেছে। ফলে ফজলে হাসান আবেদ উনি যে কথা বলেছিলেন আজও কিন্তু সেগুলো সত্য হয়ে আছে। এবং আমার কিন্তু আসলে পুরো সাক্ষাৎকারটাই পড়তে ইচ্ছা করছে, কারণ বর্তমান প্রেক্ষাপটের সাথে ভীষণ রকম আসলে সম্পৃক্ত। এবং আপনি জুয়েলাইচের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখান থেকে জুয়েলাইচের একটি কথাকে আপনি এখানে শিরোনাম দিয়েছেন যে উই ডিপেন্ড অন লাক, দেয়ারফর উই আর আনলাকি। এটা তো মানে জুয়েল ভাই কিন্তু শুধু একজন বড় জাদু শিল্পী নন, তিনি খুব ভালো একজন বক্তা, এমনকি তিনি ভালো একজন লেখকও। উনি লিখেছেন, আত্মজীবনী লিখেছেন। তো যাই হোক, বক্তব্য যেটা, এই কথাটা দেখেন অসাধারণ একটা, এবং আমাদের ক্ষেত্রে শুধু নয়, এটা একটা প্রায় সার্বজনীন একটা উক্তি যে আমরা কি বলেছেন তিনি, যে উই ডিপেন্ড অন লাক, দেয়ারফর উই আর আনলাকি। মানে এটার মধ্যে কি একটা কৌতুক আছে কিন্তু, এবং এটা একটা স্ববিরোধিতাপূর্ণ, যেটাকে আমরা অলংকারের ভাষায় বলি বিরোধাভাস। এটা বিরোধাভাস, যেই বিরোধাভাস একটা সর্বজনীন সত্যকে প্রকাশ করে। জুয়েল ভাইয়ের এই কথার মধ্যে সেই সত্য যেমন আছে, এবং এই সত্যের পাশাপাশি বাংলাদেশের মানুষের সমাজের সত্যটিও কিন্তু প্রতিফলিত। তাই মনে হয় না আপনার? একদমই মনে হয়, কারণ আমরা কিছু হলে আরে ভাগ্যের উপর ছেড়ে দেয়, যা হবার হবে। মানে সেক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যটা সুপ্রসন্ন নাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটি বিষয় আমি বলতে, শামসুর রহমানের সাক্ষাৎকার আপনি নিয়েছেন এবং শামসুর রহমানের এই কথাটার মানেটা আপনার কাছে আসলে জানতে চাই যে কোন প্রেক্ষাপটে তখন হৃদয়টা এত উদ্বেল ছিল যে দৈহিক কামনা প্রধান হয়ে ওঠেনি। এটা আমি তাকে প্রশ্ন করেছিলাম, এইখানে আছে, যেটা তাকে কিছু দৈহিক প্রেমের ব্যাপারে প্রশ্ন করেছিলাম, ঠিক আছে? তো উনি যেই সময় জন্মেছেন, যেই সময় তার যৌবন, তো সেই সময় তো আসলে এতটা মানে ছিল না। মানে তখন প্রেমগুলো ছিল অনেক বেশি, এক হলো রোমান্টিক, দ্বিতীয়ত হলো প্ল্যাটনিক প্রেম, আমরা যেটাকে বলি যে মানে হ্যাঁ প্ল্যাটনিক প্রেম, মানে ভাববাদী প্রেম আর কি, ঠিক আছে? যেখানে দেহের অংশগ্রহণ বা দেহের অংশগ্রহণের ধারণাটা অতটা প্রধান নয়। তো সেই কারণে উনি বলেছিলেন যে কি বলে, তখন হৃদয়টা এত উদ্বেল ছিল না যে দৈহিক কামনা প্রধান হয়ে ওঠেনি। হ্যাঁ, তো আমার মনে হয় উদ্বেল ছিল, কিন্তু দৈহিকভাবে আকাঙ্ক্ষা করার বিষয়টি হয়তো অতটা প্রধান ছিল না, অথবা ওই সময় প্রেক্ষাপটটাও আসলে ছিল না। যদিও প্লেটোনিক লাভ ছাড়িয়ে এখন ফ্রয়েডীয় লাভটাই আসলে বর্তমান প্রেক্ষাপটে ভীষণ রকম এগিয়ে গেছে। তো শোনেন, প্রেম মানে প্রেমের সঙ্গে যৌনতার ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনি এটা উচ্চারণ করেন বা না করেন, ঠিক আছে? আমরা যখন একটি পুরুষ যখন কোনো নারীকে আকাঙ্ক্ষা করে, সেটা প্রেম, কিন্তু প্রেমের সঙ্গে আপনার যৌন ধারণাটাও জড়িত, অবশ্যই দেহ এটার সঙ্গে জড়িত। মন আসলে যেখানে যাবে সেখানে তো দেহ যাবেই। মন আর দেহ এটাকে আপনি আলাদা করতে পারেন না, তা আলাদা করা যায় না, তাই না? আচ্ছা, সৈয়দ শামসুল হকের একটি বলছে যে আমি কখনো কলকাতায় গিয়ে আমার লেখা ছাপাই না, কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনার কি মনে হয় যে উনি যে কথাটা বলেছেন তার সাথে আপনার কতটা একমত? কারণ লেখা বা ভাষা বা সাহিত্য এটা তো আসলে কোনো কাঁটাতারের মানে বেড়া থাকার কথা না, বিভেদ থাকার কথা না। আপনার বই এখান থেকেও ছাপতে পারে, আপনার বই যদি দেশকে মানে কালকে উত্তীর্ণ করতে পারে তো সে বই তো পার্শ্ববর্তী কোনো, হ্যাঁ। সো আপনি সাক্ষাৎকার নিয়েছেন, কিন্তু আপনি এই কথার সাথে কতটা একমত বা তখন তার সাথে আসলে কোনো দ্বিমত পোষণ করেছিলেন কিনা? এইটা আসলে এসেছিল কি একটা কারণে, আমার এই মুহূর্তে মনে নেই, দেখলে বুঝতে পারবো। প্রেক্ষাপটটা আমার এই মুহূর্তে মনে নেই। আমি এই বক্তব্যের সঙ্গে একমত না এই জন্য যে পশ্চিমবঙ্গ তারা বাংলাভাষী কোনো প্রকাশক যদি আগ্রহ দেখিয়ে পরিপূর্ণ মর্যাদা দিয়ে যদি তারা বই প্রকাশ করে, আপনি কেন মানে রাজি হবেন না বা আপনি কেন চাইবেন না, তাই না? সেখানে তো আপনি বাংলাদেশকেই আসলে প্রতিনিধিত্ব করলেন। এক অর্থে মানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন আপনি। ভাষার ক্ষেত্রে আমি মনে করি, শুধু ভাষার ক্ষেত্রে নয়, সাহিত্যের ক্ষেত্রেই তো কোনো সীমান্ত আমরা বিশ্বাস করি না, তাই না? সীমান্ত থাকা উচিত নয়, কারণ আপনার বই যখন অনুদিত হবে ভিন্ন একটি ভাষায়, ধরা যাক আরবি ভাষায়, হিন্দি ভাষায় বা স্প্যানিশ ভাষায় কিংবা উর্দু ভাষায় কিংবা জার্মান ভাষায়, তো আপনি কি তখন মেনে নিচ্ছেন না সেই বইটি অন্য দেশ থেকে প্রকাশিত হোক? আপনি তো মেনে নিচ্ছেন। তো আমি জানি না, ওনার একটা ক্ষোভ ছিল যে পশ্চিমবঙ্গ থেকে
মানে বই প্রকাশিত না হওয়ার পেছনে আমি জানি না এটা ঠিক। হয়তোবা এটাই তো আগ্রহ থেকে গেল, পাঠকের এই আলাপচারিতা আসলে পড়তে হবে, পড়ার পর জানতে হবে। না, সেটা একটা উপেক্ষা। আমার মনে হয় সৈয়দ শামসুল হক অত্যন্ত অত্যন্ত বড় লেখক, শুধু বাংলাদেশের নয়, উভয় বাংলার এবং বাংলা ভাষার। তো আমার ধারণা পশ্চিমবঙ্গ হয়তো তার প্রতি কোনো একটা উপেক্ষা দেখিয়েছিল, সেই উপেক্ষার প্রতি তার একটা ক্ষোভ হয়তো থাকতে পারে, সেই ক্ষোভের প্রকাশ হতে পারে এই বক্তব্য। মানে সেই উপেক্ষার একটা আক্ষেপ। হ্যাঁ, সেটা ঠিক। কারণ হলো পশ্চিমবঙ্গ থেকে তারই সমসাময়িক শামসুর রহমানের বই বেরিয়েছে, তারই সমসাময়িক আল মাহমুদের বই বেরিয়েছে, কিন্তু সৈয়দ হকের কোনো বই প্রকাশিত হয়নি। আচ্ছা, আজ পর্যন্ত হয়নি? আজও পর্যন্ত আমি যতটুকু জানি হয়নি। কিন্তু এই যে কথা যখন বলছিলাম তখনই কিন্তু বিদ্যুৎ চলে এসেছে, এবং এই পাশ দিয়েও দেখছি, যদি একটু দেখাও, এইখান থেকেও কিন্তু আসলে বেয়ে বেয়ে পানি পড়ছে। এটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ, শর্ট সার্কিট হয়ে যেতে পারে, বিদ্যুৎ আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এবং বইগুলো এখানে আসলে যতটা পারছে এখান থেকেও কিন্তু পানি পড়তেছে। হ্যাঁ, একটু দেখো, কারণ আসলে বইয়ের প্রতি আমাদের প্রচুর রকম ভালোবাসা, এবং এই বইকে কেন্দ্র করে আসলে বই মেলা। তো আমরা চাই না এত আয়োজন, আমরা চাই না কোনো বই ভিজে যাক। আমরা জানি না আমরা কতটা সময় পেরিয়ে এলাম, 19 মিনিট হয়ে গেছে। সূচনা, তুমি কিছু জানতে চাও? রাজু আলাউদ্দিন আব্দুল্লাহ আবু সাইদের সাথে একটি কথোপকথনে তিনি বলেছেন, টেলিভিশন মানে নরক, গরুর গাড়ির চেয়ে মানে কোন প্রেক্ষিতে বলেছিলেন আসলে? এটা উনি বলেছিলেন কারণ হলো ওদের যেই দীর্ঘসূত্রিতা, ওদের যেই মানে কি বলে শ্লথ গতি, মানে কাজে কোনো দ্রুত গতি নেই, তারপরে ওদের ঢিলে ঢালা ভাব, এই জিনিসগুলোকে মানে ইঙ্গিত করেই উনি কথাটা বলেছিলেন আর কি। আচ্ছা, এই যে আমরা তারাশঙ্করের কবি নতুন আঙ্গিকে এনেছে ক্লাসিক সিরিজ পাঠক সমাগম, সেখানে হাসান আলী হক বলছেন তারাশঙ্করের বাংলা পড়ে কলকাতার লেখকরা হাসতো। হ্যাঁ, এটা তো ঠিকই। কারণ হচ্ছে ওনার যে বাংলা, সেই বাংলা তো কলকাতার বাবুদের একদম পলিশড মানে বাংলা নয়, ঠিক আছে। উনি যেহেতু ওই যে লাভপুর, যেটাকে কি জানো লাভপুরিতে, ওইখানে ওনার জন্ম, ওই অঞ্চলের মানুষের যে কথ্যভঙ্গি, যেমন ধরেন কলকাতার বাংলা আর বাংলাদেশের যে বাংলা এক না, এটা দুটোই বাংলা কিন্তু এক না। একইভাবে কলকাতা, গোটা পশ্চিমবঙ্গে কলকাতাবাসীর যে বাংলা এবং উনি যেই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন তারাশঙ্করের বাংলা, সেটা একরকম নয়। এবং তারাশঙ্করের অনেক শব্দ আছে, মানে ব্যবহৃত শব্দ আছে, তারপরে বাচন ভঙ্গি আছে, যেগুলো কলকাতার লোকরা অনেকটা হয়তো বুঝতেন না, বা বুঝলেও মনে করতেন এটা গাইয়া, আমরা যেটাকে গাইয়া বলি না, মানে এমন এক আঞ্চলিক ভাষা। ও তো কলকাতাবাসীরা মনে করেছে এটা আঞ্চলিক ভাষা, সেই দিক থেকে ঠিকই আছে, তাই না? দারুণ দারুণ বইটা আসলে পড়তে ইচ্ছা হচ্ছে। নীলা আহমেদ সফা বলেছেন, আমি যদি পুরো জীবন ব্যয় করে একটা উপন্যাস লিখতে পারতাম। আহমেদ সফার আক্ষেপটা কেন ছিল? এই আক্ষেপ ছিল, ওনার একটা প্রস্তুতি ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে একটি উপন্যাস লেখার। উনি কিছু অংশ লিখেছিলেন এবং সেটা সেই সময় একটি পত্রিকায় বেরিয়েছিল। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ওই উপন্যাসটা আপনি কবে শেষ করবেন, ঠিক আছে। তো ওই প্রেক্ষিতে উনি এই উক্তিটা করেছিলেন যে আমি যদি সারা জীবন ব্যয় করে একটা উপন্যাস লিখতে পারতাম, এবং সেটা হচ্ছে আলাউদ্দিন খাঁকে নিয়ে উপন্যাস। এবং আমি মনে করি যে উনি লিখলে খুবই ভালো করতেন, কারণ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো উপন্যাস বোধহয় লেখা হয়নি। তবে কল্পনার জায়গা থেকে কিছুটা বাস্তবভাবে আসলে নাসির আলী মামুন মাঝখানে এসেছিলেন, হেমবেহাগের মহারাজা নামে তিনি এবার একটা উপন্যাস লিখেছেন, সেটা আলাউদ্দিন খাঁকে নিয়ে লিখেছেন। এখনো পড়া হয়নি, যেহেতু এবার নতুন আসলো। এটা আমি আজকে মানে এই কয়েকদিন আগে মাত্র শুনলাম, আমি বইটা পড়িনি। এটা একটা ভালো কাজ হয়েছে আমি মনে করি, যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ আসলে তো একটা মানে একটা মনুমেন্টাল ফিগার বলতে যা বোঝায় সঙ্গীতের ক্ষেত্রে, তাই না? তো তাকে নিয়ে তো, এবং তার জীবন অত্যন্ত ঘটনাবহুল, অতিশয় নাটকীয়তায় ভরা। সুতরাং তাকে নিয়ে উপন্যাস লেখা হলে সেটি উপন্যাসের যেই শর্তগুলো যেগুলো পূরণ করতে হয়, আমার মনে হয় সেই শর্তগুলো কিন্তু পূরণ করা সম্ভব, কারণ বহু ঘটনা আছে তার জীবনে, ঠিক আছে। তো আমি বইটি পড়িনি, মামুন ভাইয়ের বইটি, তো এটা একটা ভালো কাজ, আমি তাকে অভিনন্দন জানাই। একটি শূন্য জায়গা উনি এসে পূরণ করার চেষ্টা করেছেন, এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই।
আমরা একটু জানতে চাই যে রাজু আলাউদ্দিন কি আসলে কখনো কলম ধরবে আলাউদ্দিন খাঁকে নিয়ে? না, আমার আসলে আলাউদ্দিন খাঁকে নিয়ে, যদি আমার নামও আলাউদ্দিন, কিন্তু তাকে নিয়ে উপন্যাস বা তাকে নিয়ে কোনো কিছু লেখারই যোগ্যতা আমার নাই। প্রথমত হলো উপন্যাস তো আমি লিখিই না, যদিও ভবিষ্যতে কখনো লিখবো বলে মনে করি, কিন্তু সেটা কোনোদিনই আলাউদ্দিন খাঁকে নিয়ে হবে না। এবং আমরা যে বইটি নিয়ে কথা বলছিলাম আলাপচারিতা, এখানে অনেক বিখ্যাত এবং আমাদের খুব পরিচিত মানুষের সাক্ষাৎকার কিন্তু আছে, যাদেরকে হয়তোবা আমরা চোখেও দেখিনি, যাদের নামটাই আমরা শুনেছি, যাদের বই আমরা পড়েছি এবং বই পড়ে যাদেরকে আমরা চিনেছি, এবং আমাদের কম বেশি সবার ঘরেই কিন্তু হয়তো তাদের একটি বা দুটি করে বই আছে। কিন্তু তাদের যে কথোপকথন একজন লেখকের সাথে, এই যে সাক্ষাৎকার, এটি কিন্তু ভীষণ রকম ঋদ্ধ করবে আপনাকে। কারণ আমরা শুধুমাত্র শিরোনামগুলো পড়ছিলাম, সেই শিরোনামগুলোই আসলে এই অল্প সময়ের মধ্যে আকর্ষণীয় ছিল, হ্যাঁ। এত বেশি কৌতূহল তৈরি করেছে আমাদের মাঝে। এবং আরো একটি বই আছে আরো বোধহয়, একটি বই আছে, আমি পড়ছিলাম এটা, তুমি যখন লেখকের সাথে কথা বলছিলে, মার্কেস যখন কলম্বিয়া ঘুরে, এবং এখানে আপনি মার্কেসের যে 100 ইয়ার্সের 100 বছরের যে নিঃসঙ্গতা, সেটির সাথে আপনি একটা হিরণময় উন্মোচন করেছেন আপনার মার্কেসের এটার সাথে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে দুয়ের মিল, এইটা হলো, আপনারা নিশ্চয়ই পড়েছেন মার্কেজের উপন্যাসটি, বিখ্যাত উপন্যাস শতবর্ষের নিঃসঙ্গতা। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রায় 100 পৃষ্ঠার একটি বই পদ্মা নদীর মাঝি। যদি এই বই দুটোর চরিত্র এবং কাহিনীর প্রেক্ষাপট যদি আপনারা মনে রাখেন, তাহলে দেখবেন যে মার্কেজের যে চরিত্রগুলো, তারা একটা কাল্পনিক জায়গায় গিয়ে জনবসতি গড়ে তুলছে। সেই কাল্পনিক জায়গাটির নাম হচ্ছে মাকন্দ। আর পদ্মা নদীর মাঝির যেই জায়গাটি, যেই চরে গিয়ে একটা জনবসতি, নতুন একটি জনবসতি গড়ার কথা বলা হচ্ছে, সেটার নাম হচ্ছে ময়নাদ্বীপ। ঠিক আছে, তো ময়নাদ্বীপের সঙ্গে কিন্তু আপনার এই অনেক মিল আছে ঘটনার, এবং আরও শুধুমাত্র এই স্থানিক মিল না, মিল আছে কাহিনীর বয়ানের সঙ্গে, মিল আছে চরিত্রদের সঙ্গে। যেমন হোসেন মিয়া চরিত্রটি হচ্ছে আপনার মেলকিয়াদিস বলে যে একটি চরিত্র আছে 100 ইয়ার্স অফ সলিচিউডে, ওই চরিত্রের সঙ্গে কিন্তু মিলে যায়। দ্বিতীয় ব্যাপার হলো আউরেলিয়ানো বুয়েন্দিয়া, তারপরে যে নারী চরিত্র আছে মানে মার্কেজের ওই উপন্যাসে এবং 100 ইয়ার্স অফ ইয়ার, এগুলো বহু জায়গায় কিন্তু মিল আছে। আমি চেষ্টা করেছিলাম এই মিলগুলোকে উন্মোচন করার জন্য আর কি, এটাই ছিল আমার ওই লেখাটির মূল লক্ষ্য। দারুণ। এবং কথা বলতে বলতে কিন্তু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এবং যে দুটি বই নিয়ে কথা বলছিলাম রাজু আলাউদ্দিনের সাথে, এই দুটি বই নিঃসন্দেহে মানে ঘরে নিয়ে যাওয়ার মতো বই, এবং অবশ্যই এই বই আমাদেরকে ভীষণ রকম ঋদ্ধ করবে। এবং বৃষ্টি কিছুটা হলেও বোধহয় কমতে শুরু করেছে, যার কারণে আমরা দেখছি এই মুহূর্তে পাঠক সমাবেশ প্যাভিলিয়ন থেকে যে পাঠকরা আসলে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু ধীরে ধীরে আসলে বেরিয়ে যাচ্ছে। এবং নীল, আমি আরো একটি সুখবর তোমাকে দিতে পারি, পাঠক সমাবেশে এই মুহূর্তে একটি বই এসেছে, দেখো কি দারুণ সাইজ বইটি, এরিস্টটলের সঙ্গে আলাপচারিতা, জনাথন বার্নস অনুবাদ করেছে আমিনুল ইসলাম ভুইয়া। মানে এই বৃষ্টি, এটাও আলাপচারিতা নিয়ে, হ্যাঁ, এবং এই আলাপচারিতা থেকে আলাপচারিতা, বাহ, দারুণ। এবং আরো একটি বই এসেছে, সেটি হচ্ছে আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা, মানে এটাও আলাপচারিতা, এবং আমিনুল ইসলাম ভুইয়ার। এই দুটো বই আজকে নতুন এসেছে। যখন বৃষ্টিতে বইমেলা ভিজছে, ঠিক তখন আইনস্টাইন এবং অ্যারিস্টটলের সঙ্গে আলাপচারিতা পাঠক সমাবেশে এসে পৌঁছেছে। এই দুটো বই নিয়েও আমরা হয়তো আগামী দিনে কথা বলবো, তবে আজকের মতো আমরা বিদায় নিতে চাই। ধন্যবাদ রাজু আলাউদ্দিন। আপনাকে ধন্যবাদ নীল, আপনাকে ধন্যবাদ। এবং শেষ করতে হবে সূচনা। অবশ্যই পাঠক সমাবেশ, পাঠকের গল্পের ঝড় বৃষ্টি সবকিছুর সাথে বইমেলার এমন ছোট ছোট গল্প আপনাদেরকে জানিয়ে দিতে আমাদের আজকের আয়োজন, প্রতিদিনকার আয়োজন। এবং আপনারা আজ যারা এসেছেন তারা তো আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং যারা আসেননি তারা আমাদের সাথে, এই যে আর একটা সপ্তাহ আছে বইমেলা, আমাদের সাথে যুক্ত হন, বইমেলায় আসুন, বইয়ের সাথে থাকুন। আজকে পাঠক সমাবেশ, পাঠকের গল্প থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়।